আজ অমাবস্যা। মহেশপুর গ্রামের চারিদিকে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। প্রকৃতি যেন নিশ্চুপ হয়ে গেছে কোনো এক অশুভের আগমন আন্দাজ করে। রাত তখন বেশ গভীর। মালতী আর বিষ্ণু নিজেদের ঘরে গভীর নিদ্রায় মগ্ন। মা, ও মা, ওঠো না, এসো আমার কাছে, আমার খুব ভয় লাগছে মা। মালতী ঘুমের ঘোরেই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে এলো। আসছি, আমি এখনই আসছি তোর কাছে বিট্টু। মালতী এগিয়ে চলল তাদের বাড়ির পিছনের পুকুরটার দিকে। তাড়াতাড়ি এসো মা, কেউ দেখে ফেললে আর ওরা তোমায় আসতে দেবে না, আমার খুব ভয় করে মা। আসছি আমি, তোর কোনো চিন্তা নেই, এখনই আসছি। বিট্টু ধীরে ধীরে পুকুরের জলে নেমে গেল। মালতীও তাকে অনুসরণ করে পুকুরে নামতেই যাচ্ছিল, এমন সময় তার হাত ধরে পিছন থেকে এক ঝটকায় তাকে টেনে ধরল মালতীর স্বামী বিষ্ণু। কি হয়েছে? আমি কোথায়? তুমি কি করতে যাচ্ছিলে মালতী? আজ আবার সেই একই ঘটনা? আমি 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 জানি না কি হয়েছে। বিট্টু ডেকেছে আমায়। হ্যাঁ, বিট্টুই ডেকেছে। বিট্টু আজ 1 মাস হলো আমাদের ছেড়ে চলে গেছে মালতী। ও কিভাবে তোমাকে ডাকবে? আমি স্পষ্ট শুনতে পেয়েছি, ওই ডেকেছে। হ্যাঁ, ওকে আমাকে মেরে ফেলতে চায়। ও ডাকলে যে আমি আর নিজের মধ্যে থাকি না। কি আবল তাবল বকছো বলো তো মালতী? বিষ্ণুকে কত ভালোবাসতে তুমি, আগলে রাখতে। সে কেন তোমাকে মারতে চাইবে? চলো ঘরে, চলো ঘরে চলো। না রে, কিছুতেই কিছু হলো না। সব রকমের চেষ্টাই তো করে ফেললাম, দেহবন্ধন, গৃহবন্ধন সবই তো করেছি, কিন্তু কিছুই ওকে আটকাতে পারছে না। কিন্তু ওর মায়ের সঙ্গে এমন করছে কেন? কেন নিয়ে যেতে চাইছে ওকে? ওর মা যে ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। দেখ, এটা দুটো কারণে হতে পারে। প্রথম, মা ছেলের একে অপরের প্রতি মায়ার বন্ধন অত্যন্ত দৃঢ় হলে তাকে আটকানো অসম্ভব। আর একটা হলো, যদি বিট্টুর তার মায়ের প্রতি কোনো কারণে তীব্র আক্রোশ থেকে থাকে, তবে না, আক্রোশ কেন থাকবে? কোনো আক্রোশ নেই, মায়ার জন্যই এমন হচ্ছে। বুঝলাম, তবে মায়া তোকে ত্যাগ করতে হবে মালতী। একে তুই সন্তান সম্ভবা, এই সময় মেয়েদের রাশ হালকা থাকে, যে কোনো অশুভ শক্তি তাকে কাছে টেনে নিতে পারে সহজেই। তার উপরে তো তোর ছেলে অপঘাতে মৃত্যু, তোকে ওকে ভুলতেই হবে। তাহলে যদি কিছু হয়, আমি তোর মা, কি করে ভুলি ওকে বলুন তো? কিন্তু আমার আরেক সন্তানের জন্য তো আমাকে বেঁচে থাকতেই হবে, নয়তো আমি চলেই যেতাম ওর সাথে। আচ্ছা, আমরা এই জায়গা জমি সব বিক্রি করে চলে গেলে হয় না? এ আমার এতদিনের পূর্বপুরুষের ভিটে, এভাবে সব বিক্রি করে চলে যাওয়া যায় নাকি? তাছাড়া যাবই বা কোথায়? সে আমার সব ব্যবস্থা করা আছে, তুমি যাবে কিনা বলো, নয়তো আমিই চলে যাচ্ছি। ব্যবস্থা করা আছে মানে? ঠিক আছে বাবা, তোরা নিজেদের মধ্যে আলোচনা করে যেটা ভালো মনে হয় সেটা কর। আমি তো কিছু করতে পারলাম না, তবে আমার যতটুকু বিদ্যে তাতে আমি বলতে পারি, তোরা পৃথিবীর যে প্রান্তেই যাস না কেন, ও তোদের সাথেই থাকবে। হাসি রে। এদিকে মালতী নিজের স্বামীকে বুঝিয়ে সেদিনই লোক জোগাড় করে বাড়ি জমি সমস্ত বিক্রি করে মোটা টাকা নিয়ে এসে ওঠে নিজের বাপের বাড়িতে। মালতীর বাড়িতে থাকার মধ্যে আছে কেবল তার মা এবং এক ছোট ভাই। সেদিন বেশ রাত করে মালতী আর তার স্বামী তাদের বাপের বাড়ির দরজায় এসে দাঁড়ালো।
কি বাবা জীবন, মালতী, তোমরা আগে তো কোনো খবর পাঠাসনি? তাছাড়া এত রাতে কোনো বিপদ আপদ হয়নি তো? আবার নিজের বাড়িতে আসতে গেলে এখন খবর দিতে হবে নাকি মা? আর দেখেছো তো আমার শরীরের এই অবস্থা, ওদিকে এত জিনিসপত্র, এই নিয়ে বাইরে দাঁড় করিয়েই প্রশ্ন করে যাবে, ভেতরে ঢুকতে বলবে না? এ মা, কি যে বললিস, আয় মা ভেতরে আয়, এসো বাবা জীবন, এসো এসো। মালতী, তুমি ভিতরে যাও, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসছি। আরে তুমি এসো তো, ওগুলো আমার ভাই নিয়ে আসবে। এই ভাই, জিনিসগুলো নিয়ে আয়। মালতী, এখনো সময় আছে। আজ রাতটা এখানে থেকে চলো আমরা অন্য কোনো গ্রামে গিয়ে থাকি। কেন বলো তো? এখানে থাকতে কি সমস্যা তোমার? আরে যতই হোক, এটা আমার শ্বশুর বাড়ি। জামাই হয়ে শ্বশুর বাড়িতে থাকাটা ভালো দেখায় না। 5 জনে 5 কথা বলবে। কে কি বললো ওতে আমার বইই গেল। এটা বুঝে আমার বাড়ি নয়? সেসব ঠিক আছে, কিন্তু এটা তো তোমার ভাইয়েরও বাড়ি। আজ বাদে কাল তার বিয়ে হবে, বউ আসবে, তখন কি করে বাড়িতে থাকতে দেবে আমাদের? থাকতে দেবে না মানে? এ বাড়ি যতটা আমার ভাইয়ের ততটাই আমাদের। এই সম্পত্তিতে আমারও ভাগ আছে, বুঝলে? কিন্তু আরে রাখো তো তোমার কিন্তু, আমার খুব খিদে পেয়েছে। ওমা, আমরা কি না খেয়ে শুয়ে পড়বো নাকি? না না, খাবার তৈরি হয়ে গেছে, বাবার জীবনকে নিয়ে ঘরে আয়, আমি সব গুছিয়ে দিচ্ছি। বাবার জীবন, আর একটু ভাত দি তোমাকে। না না, আর না, এই অনেক। তা বলছিলাম মালতী, এত জিনিসপত্র এনেছিস, তুই বাচ্চা হওয়া অব্দি এখানেই থাকবি তাই জন্য, তাই না? তা ভালোই করেছিস, মেয়েদের এই সময় বাপের বাড়িতেই থাকতে হয়। তাছাড়া ও বাড়িতে তো দেখাশোনা করারও কেউ নেই, তার মধ্যে বড় ছেলেটা। আমি আর ও বাড়িতে ফিরবো না মা। ফিরবে না মানে? মানে আবার কি? ওখানকার সবকিছু বিক্রি করে চলে এসেছি আমরা। এখন থেকে আমি আর তোমার জামাই এখানেই থাকবো। ও মা, সে কি রে, সব বিক্রি করলি কেন? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। আর আমরা এখানে থাকলে তোমার আপত্তি আছে নাকি? না না, আপত্তি কিসের, কি যে বলিস। তবে জামাই বাবা জীবনের ব্যবসাটা না, মানে আমাদের অবস্থা তো জানিসই। উনি আপনি ভাববেন না মা, আমি আপনার মেয়ের কথা এখানে থাকতে এসেছি ঠিকই, কিন্তু আপনাদের ঘাড়ে চেপে বসে থাকবো না। ওখানকার জমি জমা বিক্রি করে যা টাকা পেয়েছি তা নিয়ে এখানে আমি আমার ব্যবসাটা শুরু করব। ভাবছি কালই এখানকার বাজারে একটা দোকান দেখে কিনে নেব, আপনাদের কোনো অসুবিধা হবে না। স্পষ্টই বোঝা যায় সে বেশ অসন্তুষ্ট, কিন্তু মালতী তার মাকে সবটা খুলে বলে। এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস। সেদিন সন্ধে থেকে মালতীর প্রসব যন্ত্রণা শুরু হয়। আর একটু সহ্য কর মা, আর একটু। ওই তো জামাই গেছে দাইমাকে ডাকতে, এক্ষুনি চলে এলো বলে। আমি আমি আর পারছি না মা, মা গো। এই তো দাইমাকে নিয়ে চলে এসেছি, তুমি চিন্তা করো না মালতী, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এই বলে বিষ্ণু ঘরের বাইরে চলে আসে। কিছুক্ষণ পরেই ঘরের ভেতর থেকে শোনা যায় বাচ্চার কান্নার আওয়াজ। ঈশ্বরের কৃপায় সব ভালোই ভালোই মিটে গেল। দেখো মালতী, তোমার কোল আলো করে বিট্টু ফিরে এসেছে আবার। হ্যাঁ বিট্টু? হ্যাঁ, না না, কেন বিট্টু ফিরবে কেন? না, ও বিট্টু নয়, ও বিট্টু নয়, ও খোকা, আমার খোকা, আমার খোকা। বাবার জীবন, এখন আর পুরনো কথা তুলো না। মেয়েটার শরীর ভালো নেই, এত বড় ডকল গেল, তারপর ওই ঘটনার কথা তো জানোই। তার চেয়ে এই ছেলেকে নিয়ে দুজনের সুখে থাকো এবার, কেমন? ঠিকই বলেছেন মা, আমারই ভুল। না, আমি যাই, একটু মিষ্টি নিয়ে আসি। এরপর কেটে গেছে 7-7টা বছর। মালতী আর বিষ্ণু তাদের একমাত্র সন্তান কেশবকে নিয়ে বেশ সুখেই সংসার করছিল।
কেশব, ওঠ বাবা, কত বেলা হয়ে গেছে দেখেছিস? আর একটু ঘুমাই না মা। জন্মদিনের দিন এত ঘুমোতে নেই, ওঠ ওঠ। ও মা, আজ আমাকে পায়েস খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো তো সোনা, শুধু তোকে না, তোর বন্ধুদেরও খাওয়াবো। সত্যি বলছো? হ্যাঁ বাবা সত্যি। যা এবার ঝটপট মুখ হাত ধুয়ে তোর বন্ধুদের নেমন্তন্ন করে আয়, যা। আমি এখনই যাচ্ছি মা। এই বলে কেশব মনের আনন্দে মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়ে গ্রামে তার বন্ধুদের নেমন্তন্ন করতে। ওদিকে মালতীও রান্নার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। বিষ্ণু নিজের দোকান বন্ধ করে ফিরে আসে, কিন্তু কেশব তখনও ঘরে ফেরেনি। হ্যাঁ গো, শুনছো? বলছি ছেলেটা সেই কোন সকালে ওর বন্ধুদের নেমন্তন্ন করতে বেরিয়েছে, এখনো ফেরেনি। দেখো গিয়ে কোনো বন্ধুর সঙ্গে খেলছে বোধহয়। খেললে তো হবে না, আমি তো এদিকে ওর পছন্দের সব রান্না বান্না করে বসে আছি। ও এলে স্নান করিয়ে খেতে দেব। তুমি একবার গিয়ে ওকে ডেকে নিয়ে এসো না, যাও। আরে তোমরা মা ছেলে পারো বটে, দোকান থেকে এসে যে একটু বিশ্রাম নেব সেই উপায়ও নেই। গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায় বিষ্ণু কেশবকে খুঁজতে। একে একে কেশবের সমস্ত বন্ধুর বাড়িতে খোঁজ নিয়ে নেয় সে, কিন্তু কেশব কোথাও নেই। কেউ দেখেনি কেশবকে। লোকজন নিয়ে তন্ন তন্ন করে গোটা গ্রাম চষে ফেলে বিষ্ণু, কিন্তু কেশব যেন কর্পূরের মতন উবে গেছে। মালতী কান্নাকাটি শুরু করে দেয়। হে ভগবান, কোথায় গেল আমার ছেলেটা? জন্মদিনের দিনে এ কি অঘটন ঘটলো গো। তুমি এভাবে কেঁদো না মালতী, কিচ্ছু হয়নি আমাদের ছেলের, ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে। দেখো আমরা সবাই চেষ্টা করছি তো। ওগো, তুমি যেখান থেকে পারো আমার কেশবকে আমার কাছে এনে দাও। ও কেশব, কোথায় গেলি বাবা তুই? ফিরে আয়। এই সময় বিজয়া ওই গ্রামের উপর দিয়েই যাচ্ছিলেন তার এক শিষ্যের বাড়িতে। হঠাৎ রাস্তার পাশে এক বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ শুনে উঁকি মারতেই বিষ্ণু ও মালতীকে চিনতে পারেন উনি। বিষ্ণু ও বিজয়াকে এখানে দেখে চমকে ওঠে। হে কি মা, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, তোরা এখানে কি করছিস? আর মালতী এভাবে কাঁদছে কেন? আর কি বলবো মা, আমাদের কপালটাই পোড়া। এটা আমার শ্বশুর বাড়ি। বিট্টুর ঘটনাটার পরে আমরা এখানেই এসে উঠি। মালতীর কোল আলো করে জন্ম নেয় আমাদের সন্তান কেশব। এতগুলো বছর আমরা সবাই বেশ ভালোই ছিলাম জানেন তো। আজ কেশবের 7 বছরের জন্মদিন, আর আজ সকাল থেকে ওকে আমরা খুঁজে পাচ্ছি না। পুরো গ্রাম খোঁজা হয়ে গেছে। ঠিক যেমন ভাবে আজ থেকে 7 বছর আগে নিজের 7ম জন্মদিনে বিট্টুকে পাওয়া যাচ্ছিল না। মানে কি বলছেন কি আপনি মা? আমি ঠিকই বলছি। আচ্ছা, এই গ্রামের সব পুকুরগুলোতে জাল ফেলেছিলি? সব দেখা হয়ে গেছে, কোথাও কিছু পাওয়া যায়নি। কিন্তু এর সঙ্গে বিট্টুর কি সম্পর্ক? সব প্রশ্নের উত্তর পাবি তোর গ্রামের বাড়িতে। ছেলেকে বাঁচাতে হলে এক্ষুনি মালতীকে নিয়ে চল আমার সাথে তোর গ্রামের বাড়িতে। এই বলে বিজয়া বিষ্ণু আর মালতীকে নিয়ে একটা গরুর গাড়ি করে রওনা দেয় তাদের গ্রামের উদ্দেশ্যে। বিকেল নাগাদ গ্রামে পৌঁছে ওরা 3 জন দেখে ওদের বাড়িটা এখন আগাছার স্তূপে পরিণত হয়েছে। এই 7 বছরে কেউ নাকি এই বাড়িতে থাকতে পারেনি। ওরা 3 জন বাড়ির ভেতরে আর আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কেশবকে পেল না। আপনি তো বললেন কেশবকে নাকি এখানে পাওয়া যাবে, কোথায় ও? সব তো খুঁজে নিলাম মা, কোথাও তো নেই ও। তাছাড়া ও এই গ্রাম চেনেও না, কখনো নাম অবধি শোনেনি। আর অতটুকু ছেলে একা একা এখানে আসবেই বা কি করে? ওনার কথা শুনে আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। চলো চলো ফিরে যাই। দাঁড়া, পুকুর পাড়ে চল আমার সাথে। পুকুরে? পুকুরে কি করতে যাবে ও? আর আমি যাব না ওই পুকুরে। কেশবকে পেতে হলে চল এক্ষুনি, হাতে সময় বেশি নেই। এই বলে
বিজয়া হাঁটা দেয় বাড়ির পিছনের পুকুরটার দিকে। পুকুরের কাছাকাছি এসে ওরা অবাক হয়ে যায়। ঘাটের শেষ সিঁড়িতে বসে আছে কেশব। হাত নেড়ে নেড়ে একা একাই কথা বলছে সে। একা একাই কি, নাকি ওদের আসতে দেখে কেউ একটা পুকুরে টুপ করে ডুবে গেল না? কেশব, কেশব তুই এখানে কিভাবে এলি বাবা? হ্যাঁ, ওই তো দাদা নিয়ে এলো। এ কি, দাদা দাদা কোথায় গেল? এখনই তো এখানে ছিল। দাদা? কোন দাদা? আর সে কিভাবে কখন নিয়ে এলো তোকে? আমি তো চিনি না বাবা। আমি সকালে বাড়ি থেকে বেরোলাম, বন্ধুদের নেমন্তন্ন করলাম, তারপর তারপর আমার আর কিছু মনে পড়ছে না। তোর কোনো দাদা নেই, চল এখান থেকে। না মা, দাদাটা খুব ভালো, আমার সাথে এতক্ষণ গল্প করলো জানো, আর বলল এটাই নাকি আমাদের আসল বাড়ি। মা, তাই এটা আমাদের আসল বাড়ি? অত কিছু তোকে জানতে হবে না, তুই চল আমার সাথে। দাঁড়াও না, দাদাটাকে ডাকি। দাদা, ও দাদা, কোথায় গেলে? এই দেখো আমার মা বাবা এসেছে, এসো তুমি। কেশব ডাকতে ডাকতে পুকুর ঘাটের একটা সিঁড়ি নামতে এই কাজ বিট্টুর, তোরা চিন্তা করিস না, ও এক্ষুনি উপরে উঠে আসবে, আমি ব্যবস্থা করছি। চামুণ্ডায় নমঃ। বিজয়া বিড়বিড় করে মন্ত্র পড়তেই জলের মধ্যে থেকে ভেসে ওঠে একটি বাচ্চা ছেলে। কেশব! বিট্টু, বাবা তুই? কেশবকে ছেড়ে দে বিট্টু, কেশবকে ছেড়ে দে। বিট্টু, কেশব তোমার ভাই, কেন তুমি ওকে এমন করছো? আজ তো কেশবের জন্মদিন, তাই না মা? আজ তোর পুকুরে ডুবে মরার কথা, তাই না? ডুবিয়ে দিই ওকে। হ্যাঁ, না 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 বিট্টু, না না, আমার কেশবকে ফিরিয়ে দে আমায়, তার বদলে তুই আমায় মেরে ফেল, কিন্তু কেশবকে ছেড়ে দে কেশবকে। কেন মা, তুমি তো আমাকে ছাড়োনি, তাহলে আমি কেন ভাইকে ছেড়ে দেবো? তোকে ছাড়েনি মানে? কি হয়েছিল তোর সাথে? সেটা মাকে জিজ্ঞেস করো। আমি 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 কিছু করিনি, আমি কিছু জানি না, না 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 না, আমি কিছু করিনি। বেশ, তাহলে আমি ভাইকে নিয়ে যাচ্ছি মা। হ্যাঁ, এই বলে বিট্টু কেশবকে নিয়ে জলের তলায় ডুব দিতে যাবে, এমন সময় মালতী চিৎকার করে ওঠে, না 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 না, আমি বলছি তুই কেশবকে কিচ্ছু করিস না। কি বলবে মালতী তুমি? হ্যাঁ, কি বলবে? বিট্টুর মৃত্যুর জন্য আমি দায়ী। মানে কি বলছো কি তুমি? হ্যাঁ মানছি তুমি ওর সৎ মা, কিন্তু বিট্টুকে তো তুমি কখনো নিজের সন্তানের থেকে কম ভালোবাসতে না, সবসময় আগলে রাখতে। তাহলে ওই সব নাটক ছিল তোমাকে দেখানোর জন্য। আসলে আমি বিট্টুকে সহ্য করতে পারতাম না। তুমি যখন বাড়িতে থাকতে না, বিট্টুকে দিয়ে সমস্ত কাজ করাতাম আমি, আর ওকে ভয় পাইয়ে রাখতাম যাতে তোমাকে কিচ্ছু না বলে। এরপর আমি যখন সন্তান সম্ভবা হলাম, তখন মনে হতে লাগলো যে তোমার এত সম্পত্তি, টাকা, সবকিছু আমার সন্তান একা ভোগ করতে পারবে না, বিট্টুকে ভাগ দিতে হবে। কিন্তু সেটা তো করা যাবে না, তাই মনে মনে একটা ষড়যন্ত্র করলাম। সেদিন বিট্টুরও 7 বছরের জন্মদিন ছিল। তুমি বাজারে যেতে আমি বিট্টুকে ডেকে বললাম, বিট্টু, আয় বিট্টু, কি রে, কোথায় গেলি? কানের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, এই তো মা, ওই ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম। বলো, কেন ডাকছিলে? ঝাড়ু দিয়ে করে উদ্ধার করে দিয়েছে আমাকে। থাক, আর ঝাড়ু দিতে হবে না, তোর বাবা এক্ষুনি দোকান থেকে চলে আসবে। তুই যা, পুকুর থেকে 2টো ডুব দিয়ে আয়। পুকুর থেকে? কিন্তু
আমি তো সাঁতার জানি না মা, আমি এখানে স্নান করে নি। হ্যাঁ তাই তো, আমি কষ্ট করে জল তুলে রাখবো আর উনি সেগুলো স্নান করে করে নষ্ট করবেন। এত বড় ছেলে হয়েছে এখনো সাঁতার শিখলো না। জলে যে আমার খুব ভয় করে মা। চুপ, একদম চুপ, যা বলেছি সেটাই কর। ডুব দিতে না পারিস কলতলা থেকে মগটা নিয়ে যা, পুকুর থেকে জল তুলে স্নান করে আয়। কিন্তু মা, আর একটাও কথা বললে চালাকাট দিয়ে পেটাবো তোকে, যা এক্ষুনি। আমার কথা শুনে বিট্টু ভয়ে ভয়ে পুকুর ঘাটে চলে যায় মগ হাতে। এদিকে আমি আগে থেকে ঘাটের সিঁড়িতে তেল ফেলে রেখেছিলাম, যাতে বিট্টু পা পিছলে পুকুরে পড়ে যায়। আমি যেমন চেয়েছিলাম তেমনটাই হলো। ঘাটের সিঁড়িতে দুপা নামতে না নামতেই বিট্টু পা পিছলে পুকুরের জলে পড়ে গেল। ও চিৎকার করে ডাকতে থাকলো আমায়, মা মা বাঁচাও, বাঁচাও আমাকে, মা মা বাঁচাও। আমি রান্নাঘরের জানালা দিয়ে সবটাই দেখতে ও শুনতে পেলাম, কিন্তু ততক্ষণ বাইরে বের হইনি যতক্ষণ ও পুরো ডুবে না যাচ্ছে। এরপর বিট্টুর বাবা এলে বলি বিট্টু আমাকে না বলে বেরিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না। তারপর বিকেলে পুকুর থেকে বিট্টুর মৃতদেহ উদ্ধার হয়। এরপর তো সব ঘটনা তোমরা জানোই। ছি 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 মালতী, আমি কল্পনা করতে পারিনি আমার ছেলেটা তোমার কাছে এতটাই অসহ্য হয়ে উঠেছিল। আমাকে বলতে পারতে, আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যেতাম। অন্তত ছেলেটা তো বেঁচে থাকতো আমার। কেন মারলি ওকে, কেন? আমার ভুল হয়ে গেছে। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় বিট্টুর কাছে চাও। ছি 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 ছি, মায়ের নামে কলঙ্ক তুমি। এজন্যই তো আমার কোনো বন্ধন কাজ করেনি। বিট্টু বিট্টু আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু আমার অপরাধের শাস্তি আমার ছেলেটাকে দিস না বাবা। বিট্টু রে, তোর এই বাবাকেও ক্ষমা করে দে। আমি বুঝতেই পারিনি তোর সাথে এত বড় অন্যায় হয়েছে। তোকে আমি আটকাবো না। তুই যদি কেশবকে নিয়ে গিয়ে শান্তি পাস তাহলে যা বাবা, যা, তাই যা। না বাবা, আমি ভাইকে মারতে চাই না, আমি মাকেও মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমরা সত্যিটা জানো। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি বাবা, তোমরা ভালো থেকো। এই বলে বিট্টু কেশবকে মালতীর কোলে দিয়ে ওই পুকুরের জলেই অদৃশ্য হয়ে যায়। এরপর বিট্টুর আত্মাকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু বিষ্ণু মালতীকে ক্ষমা করেনি কোনোদিন। সে মালতীকে তার বাপের বাড়িতে রেখে কেশবকে নিয়ে একা আবার নিজের ভিটে থাকতে শুরু করে।